আস্তে হেসো না। তাহলে আজ আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনে ফরাসি বিপ্লবের প্রভাব নিয়ে আলোচনা করব। ম্যাডাম, এটা তো খুব ভালোই বিষয়। কালকেই তো আমাদের স্বাধীনতা দিবস। আমরা শুনতে চাই কিভাবে ভারতের স্বাধীনতা লাভ হয়েছিল এবং তাকে আমেরিকার বিপ্লব, আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী ও রাশিয়ার বিপ্লব কিভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনের উপর প্রভাব ফেলেছিল। বাহ, তুমি তো দেখছি বেশ অনেক কিছুই জানো। ম্যাডাম, ওর বাবাও তো ওকে পড়ায়। ওর বাবাও তো ইতিহাসের শিক্ষক। হ্যাঁ, আমি জানি। চলো বাচ্চারা, তাহলে শুরু করা যাক। তোমরা জানো যে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল ব্রিটেনের পার্লামেন্ট পাস হওয়া স্ট্যাম্প অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ দিয়ে। তারপর 1773 সালে বোস্টন টি পার্টির আন্দোলন হয়, যেখানে আমেরিকার আন্দোলনকারীরা ব্রিটিশ জাহাজে করে আনা চায়ের কার্টনগুলি সমুদ্রে ফেলে দেয়। ম্যাডাম, আমেরিকা কি আমাদের মতো পরাধীন দেশ ছিল এক সময়? হ্যাঁ, ওখানেও ব্রিটিশরা ঔপনিবেশ গড়ে তুলেছিল। ম্যাডাম, আমেরিকাতে স্বাধীনতা লড়াই কত বছর ধরে চলেছিল? সেখানে প্রায় 1 দশক ধরে আন্দোলন হয়েছিল। সেভাবে বলতে গেলে বলা যায় যে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম লড়াই 1775 থেকে 1783 সাল পর্যন্ত 8 বছর ধরে চলেছিল। হ্যাঁ, আমেরিকা কবে স্বাধীনতা লাভ করেছিল ম্যাডাম? আমেরিকায় স্বাধীনতার লড়াই শেষ হয় 1781 সালে ইংরেজ কমান্ডার লর্ড কর্নওয়ালিসের জর্জ ওয়াশিংটনের নিকট আত্মসমর্পণের মাধ্যমে। অবশ্য 1783 সালে ইংল্যান্ড ও আমেরিকার মধ্যে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ম্যাডাম, আমাদের ফরাসি বিপ্লবের প্রভাব পড়াবেন বলেছিলেন আজ। হ্যাঁ, তোমাদের ফরাসি বিপ্লবের সম্পর্কে তো বলবোই এবং বিস্তারিতভাবে বলবো। ম্যাডাম, বলুন না, আমার খুব শুনতে ইচ্ছা করছে ফরাসি বিপ্লব বিষয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মতো ফরাসি বিপ্লব প্রায় 10 বছর ধরে চলেছিল। সেটা ধরো 5ই মে থেকে 1789 থেকে 9ই নভেম্বর 1799 সাল পর্যন্ত। ওখানে আন্দোলনটা কিন্তু আমেরিকার মতো নয়। ওখানে ওদের দেশের লোকরা ওদের দেশের শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কেন ম্যাডাম, ওরা নিজেদের দেশের রাজার বিরুদ্ধে আন্দোলন করল? তার অনেক কারণ আছে, বলছি শোনো। ম্যাডাম, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন একটু বলুন না। আমাদের এবার আন্দোলন করতে হবে। দেবযানী, উঠে দাঁড়াও। তুমি কি বললে? ছাত্রছাত্রীরা মিড ডে মিল তোমার সাহস তো কম না? আমি পড়াচ্ছি, তুমি ডিস্টার্ব করছো কেন? মন দিয়ে পড়া শুনছো না? কি হয়েছে তোমার? কিছু না ম্যাডাম। ম্যাডাম, আজ ওর সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, সেই জন্য ও একটু আপসেট
পাশের বাড়িতে হাঁটতে সেখানে রমা, দেবযানী, বিদিশা ও সোমা নিজেদের মধ্যে কথা বলছে। রমু, জানিস ওই ছেলেটা রোজ এরকম করে। আরে সেসব তো ছেলেরাই করে থাকে, কত বড়রাও করছে। আরে সেদিন বাড়ি ফিরছি স্কুল থেকে, একটা বড় আধদামড়া লোক আমার বাস থেকে ভিতর চোখ মারছে, আর আমাদের পাড়ার একটি ছেলে রোজ আমার পিছনে ধাওয়া করে। আরে ও তো কিছুই না, আমার সাথে রোজ যা হচ্ছে। একটা বয়স্ক লোক, সে আমাকে রোজ রোজ উল্টোপাল্টা ছবি দেখায়, ভিডিও পাঠায়। এত বিরক্ত লাগছে, কি বলবো তোকে। আমার বাবার ফোন নেই, তোদের মতো ইনস্টা অ্যাকাউন্টও নেই। জানি সেদিন আমার লেক গার্ডেন গেছি, দেখি কি না আমাদের স্কুলে দুটো দিদি গেছে মোল্লার গেটে 4টে ছেলের সাথে। ওরা তো ওখানে রিলস বানাচ্ছিল। যে যার ইচ্ছে যা খুশি করলো, আমার সাথে এসব হবে কেন? আরে ভাই, আমার সাথেও তো সেসব প্রায় হয়। আমি স্কুল আসার সময় একটা ছেলে বাজে বাজে ছবি দেখাবে, সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবে, মাঝে মাঝে নিজের একটি ফোন নাম্বার জোরে জোরে বলতে থাকে। কি যে করি। এই চল ঘন্টা পড়ে গেছে, ম্যাডামকে সব বলে দেব। না এসব বলিস না, এসব বলা ঠিক হবে না। ম্যাডাম কি ভাববে? কি আর ভাববে যে আমরা হয়তো খারাপ হয়ে যাচ্ছি। আমার মনে হয় সব ম্যাডামকে বলে দেওয়ার ঠিক কাজ। যদি হেড স্যার জানতে পারে তাহলে তো ব্যাপারটা খুব খারাপ হবে। আরে হেড স্যার জানতে পারবে না, আমরা ম্যাডামকে অনুরোধ করব, ম্যাডাম যেন হেড স্যারকে কিছু না বলে। সপ্তম পিরিয়ড, অষ্টম শ্রেণীর মেয়েরা সব কমন রুমে সমবেত হয়। ম্যাডাম এসে উপস্থিত। বসো। কেবল মেয়েরা এসেছো, ছেলেরা কোথায়? ম্যাডাম ওদের ডাকিনি। যাও ওদের ডেকে নিয়ে এসো। ছেলেরা আসলে আমরা ওদের সঙ্গে গল্প করে। ম্যাডাম ছেলেদের কি ডাকলেই না হয়? আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি আপত্তি থাকে তাহলে ডাকতে হবে না। বলো দেবযানী, তোমার কি হয়েছে? কিছু না ম্যাডাম। কি হয়েছে বলবে তো? আরে আমি কি একদিনের দিদিমণি হয়েছি? আমাকেও তো তোমাদের মতো বয়ঃসন্ধিকালেও সমস্যাগুলির মধ্যে দিয়েই যেতে হয়েছে। লজ্জা করো না, বলে ফেলো। ম্যাডাম, একটি লোক যে আবার বিবাহিত, কিন্তু সে আমাকে আজকাল প্রায় রোজ রাতের বেলায় একটা করে উল্টোপাল্টা ছবি বা ভিডিও পাঠায়। ম্যাডাম আমি যখন স্কুলে আসি একটি ছেলে আমাকে খারাপ খারাপ ফটো দেখায়। ম্যাডাম আমি যখন স্কুলে আসি আজ সময় একটা ছেলে প্রায় আমার পিছন করে। ম্যাডাম আমি যখন বাড়ি যাই একটা লোক বাস থেকে রোজ আমাকে চোখ মারে। তোমরা কি জানো 2012 সালের 16 ডিসেম্বর এক শীতের রাত্রে দিল্লিতে বাসের মধ্যে একটি 23 বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে
ধর্ষণ করে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়। না ম্যাডাম। মেয়েটিকে এতটাই নির্যাতন করা হয়েছিল যে প্রায় 22 ডিসেম্বরের মধ্যে মেয়েটি মারা যায়। ম্যাডাম, গত 8ই আগস্ট আরজিকার মেডিকেল কলেজে তো একটি ডাক্তার দিদিমণিকে খুব খারাপভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। খবরে দেখেছি অত্যন্ত ভয়াবহ কাণ্ড হয়েছে। যাই হোক, 2012 সালের এই নারকীয় ঘটনার পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি জে.এস. বার্মারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কিভাবে এই ধরনের নারকীয় ঘটনা বন্ধ করা যায় তার সুপারিশ করতে বলা হয়। এদের ফাঁসি হওয়া উচিত। তুমি ঠিকই বলেছ, তবে দেশেরও তো একটি আইন ও বিচার ব্যবস্থা আছে, তা সবকিছুই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। 2012 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে 2013 সালে একটি যুগান্তকারী আইন তৈরি করা হয় দেশে, যা কিনা ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নির্ভর অ্যাক্ট নামে পরিচিত। এটি 2013 সালে প্রণীত করা হয়। ম্যাডাম, এই আইনে কি বদমাইশদের সাজার ব্যবস্থা আছে? মেয়েদের বিরুদ্ধে হেনস্থা বন্ধ করার কি কোনো রাস্তা এই আইনে করা হয়নি? নাকি ছেলেরা আমাদের এভাবে বিরক্ত করে যাবে আর আমরা মুখ বুজে চুপচাপ ফিরে যাব? শোনো মেয়েরা, তোমরা ভয় পাবে না। তোমরা সকলে কন্যাশ্রীর মেয়ে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। উনি মহিলাদের সমস্যা খুব ভালো বোঝেন এবং তোমাদের স্বার্থ রক্ষার জন্য কন্যাশ্রী ক্লাব করা হয়েছে প্রত্যেকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তোমরাও তো ওই ক্লাবেরই মেম্বার। না ম্যাডাম, আমরা সকলেই নই। আমাদের ক্লাস থেকে 4 জনকে আমাদের ক্লাস টিচার বেছে নিয়েছেন কন্যাশ্রী ক্লাবের সদস্য হিসেবে। আর 9, 10 এর দিদিরাও আছেন। মোট 60 জনকে নিয়ে আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাব হয়েছে। তাহলে আর তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই তো। শোনো, এই আইনে কি বলা হয়েছে, যদি কোনো ছেলে বা কেউ তোমাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করে, জড়িয়ে ধরে, চুমু খায়, সেটা অপরাধ। শুধু তাই নয়, যদি কেউ তোমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, অপ্রাসঙ্গিকভাবে তাকিয়ে থাকে, আর চোখে দেখে, চোখ মারে, সিটি বাজায়, গান গায়, শীষ দেয়, সেগুলো অপরাধ। দাঁড়াও, ছেলেদেরও ডাকো। এসব বিষয়ে আমাদের সকল ছাত্রছাত্রীদেরই জানা উচিত। নিচে গিয়ে সব ছেলেদেরকে ডেকে নিয়ে এসো। এই তোদের সকলকে ম্যাম কমেন্ট করে রেখেছেন। চলে এসো। শোনো, তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, সবাই মন দিয়ে শুনবে এবং সেগুলো মানার চেষ্টা করবে। আজ তোমরা বয়ঃসন্ধিকালে এসে দাঁড়িয়েছো। তোমাদের মধ্যে অনেকেই আজ যারা জানো না যে কোন কাজটা ঠিক এবং কোন কাজটা ঠিক নয়। তোমাদের সকলেরই জেনে রাখা দরকার আমাদের দেশের কিছু আইন। এই যেমন ধরো যৌন নির্যাতন সংক্রান্ত আইন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ল, যেটা 2013 সালে প্রণীত হয়। এই আইনে বলা হয় যে যদি কোনো ব্যক্তি কোনো মেয়ে বা মহিলাকে স্পর্শ করে এবং কোনো আপত্তিকর ও যৌন বিষয়ের প্রস্তাব দেয়, যৌন কার্যের জন্য অনুরোধ বা যৌন সুবিধা অর্থাৎ সেক্সুয়াল কাজে ফেভার চায়, অথবা কোনো বালিকা বা মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে অশ্লীল ছবি ভিডিও দেখায় এবং কোনো প্রকার যৌন রং এর প্রদর্শন বা মন্তব্য করে, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ বলে আমাদের দেশে মানা হয়। তার এইসব অপরাধ বলে ধরা হয় আইনে। এইরকম কেউ বিরক্ত করলে তার সশ্রম কারাদণ্ড হতে পারে 3 বছরের জন্য। সুতরাং এরকম কোনো কাজ
কোনো ছেলেরা করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম। শুধু তাই নয়, 354 খ ধারায় বলা হয়েছে যদি কোনো পুরুষ কোনো মেয়ে বা মহিলাকে জোর করে জামা কাপড় খোলার বা তার চেষ্টাও করে তাহলে সেটাও অপরাধ। আর এ ধরনের অপরাধের সাজা 3 থেকে 7 বছর। কোনো ছেলে যদি আমার অজান্তে বা অপ্রস্তুত অবস্থায় ছবি তোলে সেটা কি অন্যায় বা অপরাধ? হ্যাঁ, সেটাও একরকম অপরাধ। ইংরেজিতে একে বলে ভয়েরিজম, অর্থাৎ আনন্দ লাভের জন্য অপর কোনো মহিলা বা মেয়ের নগ্ন বা যৌন কার্য দেখা, তাদের ফটো তোলা, এটাও আইনের চোখে অপরাধ। এর জন্য 1 থেকে 3 বছর পর্যন্ত সাজা হতে পারে। ঠিক আছে, আজ তাহলে এখানেই শেষ করছি। ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। বলো। ম্যাডাম, আমাকে একটা ছেলে রোজ ফলো করে, কি করব? ভালো প্রশ্ন করেছো। এই ব্যাপারে নির্দিষ্ট আইন আছে। যেমন ধরো, যদি কোনো ছেলে বা কোনো লোক নিয়মিতভাবে তোমার পিছু করে, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ফলো করে, তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ইন্টারনেটে বা যে কোনো যোগাযোগ পথের মাধ্যমে, তাহলে সেটাও আইনত অপরাধ 354 ঘ ধারা অনুসারে। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা মন দিয়ে কথাগুলো শুনলে। আশা করছি তোমরা সমৃদ্ধ হয়েছো। তোমরা দেশের আগামী ভবিষ্যৎ। তোমাদের ওপর দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করছে। যেগুলি বললাম সেই কথাগুলি মনে রাখবে এবং পালন করার চেষ্টা করবে। আজকে ছুটির ঘন্টা পড়ার আগে আরজি কলের এই ডাক্তার মহিলাটির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই নিজের চোখ বন্ধ করো এবং কেউ হাসবে না, কেউ চোখ খুলে তাকাবে না। চলো, ছুটির ঘন্টা বেজে গেছে। সবাই ভালো থাকবে এবং যেগুলো বললাম সেগুলো সবাই মনে রাখবে। কেমন হয়েছে বল? সুন্দর করে সাজিয়ে লিখেছে, বল কিরকম হলো? থ্যাংক ইউ জানা। স্যার করেছে, সুন্দর ডিরেক্টর দিয়েছে, পাপিয়া হ্যাঁ পাপিয়া টাইপ করেছে, কতবার করে টাইপ করেছে। সমস্ত টিচার, সমস্ত তোদের ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ আমাদের তরফ থেকে। তোরা এত সুন্দর অভিনয়টা করলি। ভালো দিবা, খুব ভুল করছি, বলাছিলি কিন্তু সেটা আর করিস না। এবার তো মানে ওখানে ছিল ভালো করেছে, অনেক করেছে, একটু ভুল হয়েছে, আদারওয়াইজ ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, তোদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলকে ও বাবা, ঠিক আছে।